চাণক্য আর চন্দ্রগুপ্ত নামবীর থেকে বিদায় নিয়ে তক্ষশিলার উদ্দেশ্যে রওনা দিল। পুরো যাত্রাপথে চাণক্য আরো সতর্ক রইলেন। চাণক্যের মনে একটাই ভয়, হয়তো মাসাই সৈন্যরা আবার আক্রমণ করতে পারে। দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করে চন্দ্রগুপ্ত আর চাণক্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে এসে দাঁড়ালো। প্রধান দ্বারের ওপরে থাকা তোরণে বড় হরফে লেখা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলার সম্মুখে পৌঁছেই চাণক্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একটা বড় লক্ষ্য পূরণ করে ফেলেছেন তিনি। তক্ষশিলার বিশাল প্রাঙ্গণ, বিশাল আয়তন দেখে চন্দ্রগুপ্তের মন উৎফুল্ল হয়ে ওঠে। অসংখ্য ছাত্রকে বিভিন্ন বিষয়ে বিদ্যালাভ করতে দেখে চন্দ্রগুপ্তর চোখে মুখে একটা দীপ্তি ফুটে উঠল। সেও এবার বিদ্যা অর্জনের সুযোগ পাবে। চাণক্য চন্দ্রগুপ্তকে প্রাঙ্গণে প্রতীক্ষা করতে বলে অভ্যন্তরে চলে গেলেন। বিশেষ একটি কক্ষের ভেতরে প্রবেশ করে সেখানে উপস্থিত সকল আচার্য, অধ্যাপক এবং অধ্যক্ষকে প্রণাম জানালেন চাণক্য। তারপর অত্যন্ত নম্রভাবে বললেন, অধ্যক্ষ মহাশয় এবং এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম। আপনাদের কাছে আমার একটা আবেদন আছে। সকলের দৃষ্টি গিয়ে পড়ল চাণক্যের উপর। চাণক্য বলে চললেন, আমি চন্দ্রগুপ্ত নামের একজন বালককে সঙ্গে নিয়ে এসেছি। আমি ওর ক্ষমতা আর সামর্থ্য পরখ করেছি। আমি চাই যে আপনারা সকলে মিলে ওকে এই গুরুকুলে শিক্ষা গ্রহণের জন্য প্রবেশের অনুমতি দিন। উপস্থিত আচার্যদের মধ্য থেকে আচার্য গজানন অধ্যক্ষের দিকে তাকিয়ে বললেন, অধ্যক্ষ মহাশয়, আমি আচার্য চাণক্যকে একটি বিষয়ে অবগত করতে চাই যে তক্ষশিলাতে যে কোনো ছাত্রের প্রবেশের জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, আর এই বিশ্ববিদ্যালয়ের গরিমা অক্ষুণ্ণ রাখতে সকলের এই নিয়মের পালন করা উচিত। গজাননের কথা শুনে হতাশ হলেন চাণক্য। উৎসুক দৃষ্টিতে গজানন প্রশ্ন করলেন চাণক্যকে, আচার্য, আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই। দয়া করে বলবেন যে আপনি যেই বালককে এনেছিলেন। হ্যাঁ অধ্যক্ষ, আর সেই সমিতি যেন চাণক্যের প্রভাবে প্রভাবিত হয়ে চন্দ্রগুপ্তের বিচার না করে। বালকের গুণের ওপরেই যেন তার মূল্যায়ন করা হয়। যদি আপনি অনুমতি দেন, আমি এই শিক্ষা সমিতি গঠন করতে চাই। এবার অধ্যক্ষ এই বিষয়ে কিছুক্ষণ চিন্তা করলেন আর তারপরেই গজাননকে সমিতি গঠনের অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পেতেই গজানন একটা কুটিল হাসি হেসে মনে মনেই বললেন, এইবার দেখব চাণক্যের পছন্দের চন্দ্রগুপ্ত কিভাবে এখানে প্রবেশ করতে পারে। দ্রুত বাতাস প্রবাহিত হওয়ার জন্য চাণক্যের টিকির চুলগুলো উড়ছিল। গজাননের মুখের কুটিল হাসি তাকে যেন ধননন্দের অপমানের কথা স্মরণ করিয়ে দিল। তিনি নিজের চুলগুলো সামলে সকলকে প্রণাম জানিয়ে দ্রুত পদে কক্ষ থেকে প্রস্থান করলেন। চাণক্যের মনে তখন একটাই দৃঢ় সংকল্প ছিল, যাই হয়ে যায় চন্দ্রগুপ্ত তক্ষশিলাতে প্রবেশ করবেই। এই সংকল্প নিলেন চাণক্য। আচার্য তো এখনো এলেন না। দরজার বাইরে বসে বসে চন্দ্রগুপ্ত এই কথাটাই ভাবছিল। অনেকটা সময় অতিবাহিত হয়েছে। একজন ছাত্র এক রকম হাতিয়ার নিয়ে অস্ত্রবিদ্যা অভ্যাস করছিল। তাদেরকে দেখে চন্দ্রগুপ্ত বেশ উত্তেজিত অনুভব করছিল। দরজায় দাঁড়ানো দ্বাররক্ষী যেই একটু অন্যমনস্ক হয়েছে, চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ এক ছুটে সেই প্রাঙ্গণে ছুটে গেল, যেখানে অন্য ছাত্ররা অস্ত্রবিদ্যা অভ্যাস করছিল। মুষ্টিমেয় কিছু ছাত্র কাঠের তলোয়ার বানিয়ে অসি চালানো অভ্যাস করছিল। যদিও তারা সকলেই ধুতি পরেছিল, তবুও তাদের গায়ের রং আর চেহারা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল তারা কোনো না কোনো বংশের রাজকুমার। চন্দ্রগুপ্ত দেখল প্রাঙ্গণের মধ্যে একজন রাজকুমার তার প্রতিদ্বন্দ্বীর মাথায় ক্রমাগত কাঠের তলোয়ার দিয়ে আঘাত করেই চলেছে। অপর বালকটা তার ঢাল দিয়ে তলোয়ারের আঘাতকে প্রতিহত করার জন্য বারবার নিচে ঝুঁকছিল, কিন্তু তলোয়ারের প্রহারকে প্রতিহত করতে পারছিল না। এই দেখে চন্দ্রগুপ্ত চিৎকার করল, নিজের ঢাল দিয়ে তলোয়ারের দিশা পরিবর্তন করে দাও, তাহলেই তুমি প্রতি আক্রমণের সুযোগ পেয়ে যাবে। চন্দ্রগুপ্তের কথা শুনে দুই রাজকুমার থমকে গেল। তলোয়ার হাতে থাকা রাজকুমার চন্দ্রগুপ্তর দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে এগোতে এগোতে বলল, এরে তুই আমাদের থেকে বেশি জানিস বুঝি? ওর সাথে অভ্যাস করতে থাকা অন্য রাজকুমারও এগিয়ে এলো এবং এসে চন্দ্রগুপ্তকে ঘিরে ফেলল। চন্দ্রগুপ্ত সরলভাবে উত্তর দিল, আমি চন্দ্রগুপ্ত, খুব শীঘ্রই আমিও এখানে শিক্ষা গ্রহণ করব। আর যদি অভ্যাসের কথাই বলো তাহলে বলবো, আমার বিশ্বাস আমি তোমায় পরাস্ত করতে পারবো।
চন্দ্রগুপ্তের কথা শুনে সেখানে উপস্থিত সব ছাত্ররা হাসতে শুরু করলো। ওদের মধ্যে একজন চন্দ্রগুপ্তর মলিন কাপড় দেখে বলল, তুই জানিস এখানে শুধু রাজ পরিবারের সন্তানদেরই প্রবেশের অনুমতি রয়েছে, রাস্তার কোনো ভিখারিদের জন্য তক্ষশিলা নয়। ছাত্রদের কথা শুনে চন্দ্রগুপ্ত খুবই হতাশ হলো। সে কিছু বলতে যাবে তার আগেই ওই ছেলেগুলোর মধ্যে একজন চন্দ্রগুপ্তর জীর্ণ মলিন জামার ফুটোর মধ্যে আঙুল ঢুকিয়ে সেটাকে টেনে ছিঁড়ে ফেলতেই বাকি রাজকুমাররা হেসে লুকিয়ে পড়ল। উদ্ধত সেই রাজকুমার চন্দ্রগুপ্তকে বলল, এই বাবা, এর পোশাকটা তো ছিঁড়ে গেল, এবার কাল থেকে কি পরবে? কলা গাছের পাতা? সকলে মিলে উপহাস করছিল চন্দ্রগুপ্তকে। এমন অপমান সহ্য করতে না পেরে সে এক ধাক্কা দিয়ে রাজকুমারকে মাটিতে ফেলে দিল। চন্দ্রগুপ্ত স্বস্থানে ফিরে যাওয়ার জন্য অগ্রসর হলো। অপদস্থ রাজকুমার কাঠের তলোয়ার দিয়ে চন্দ্রগুপ্তর পিঠে আঘাত করল। অকস্মাৎ এইরকম আঘাত পেয়ে চন্দ্রগুপ্ত যেন একটু হকচকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই পাশে পড়ে থাকা একটা ঢাল হাতে তুলে নিয়ে রাজকুমারের সামনে দাঁড়িয়ে বলল, পিছনে আঘাত করা কাপুরুষের লক্ষণ, বীর হলে সামনে থেকে লড়াই করো। চন্দ্রগুপ্তের আবাহন শুনে রাজকুমার তার তলোয়ার দিয়ে চন্দ্রগুপ্তের উপরে আঘাত করল, কিন্তু সকৌশলে ঢাল দিয়ে তলোয়ারের মুখ ঘুরিয়ে দিল চন্দ্রগুপ্ত। ভারসাম্য হারিয়ে রাজকুমার মাটিতে পড়ল। আর সুযোগ বুঝেই চন্দ্রগুপ্ত রাজকুমারের বুকের উপর ঢাল দিয়ে আঘাত করতেই উদ্ধত রাজকুমার দূরে গিয়ে ছিটকে পড়ল। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো প্রাঙ্গণে। এই দেখে উপস্থিত অন্য রাজকুমারেরা চন্দ্রগুপ্তকে ঘিরে ধরল, আর সকলে মিলে তাকে আক্রমণ করার জন্য যেই এগোলো, ঠিক তখনই একটা কণ্ঠস্বর তাদের কানে গেল, দাঁড়াও। সকলের তলোয়ার হঠাৎই থমকে গেল। সামনে তাকিয়ে দেখলো তো সেখানে দাঁড়িয়েছিলেন স্বয়ং চাণক্য। ক্রোধান্বিত চোখ দেখে উপস্থিত রাজকুমারেরা ভয় পেয়ে গেল। চন্দ্রগুপ্তর অন্তরটাও যেন ভয়ে কেঁপে উঠল। চাণক্যের এই রূপ সে কখনো দেখেনি। তবে কি আচার্য তাকে এই গোলমালের জন্য দোষী ভেবে তক্ষশিলায় প্রবেশের অনুমতি দেবেন না? চাণক্যের মুখের ভাব দেখেই চন্দ্রগুপ্তর বোধ বুদ্ধি যেন লোপ পেয়ে গেল। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। চাণক্যের মুখের কঠোর ভাব দেখে যে কোনো ব্যক্তির ভয় লাগত। তিনি গম্ভীর হয়ে সকল রাজপুত্রদের দিকে তাকিয়ে ক্রোধান্বিত কণ্ঠে বললেন, তোমরা তো রাজবংশের সন্তান, এখানে শাস্ত্র শিক্ষা নিতে এসেছো নাকি সততা শিখতে? চাণক্যের গুরু গম্ভীর স্বর শুনে সেখানে উপস্থিত রাজকুমারেরা নত মস্তকে দাঁড়িয়ে রইল। গম্ভীর স্বরে রাজকুমারদের উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন চাণক্য। একজন নিরস্ত্রকে সকলে মিলে ঘিরে ধরে প্রহার করাটা তক্ষশিলার কোন যুদ্ধ নীতিতে লিপিবদ্ধ রয়েছে জানতে পারি? এই প্রশ্নের উত্তর কারোর কাছেই ছিল না। সকলকে নিশ্চুপ দেখে চাণক্য বললেন, তোমরা সকলেই নিয়মের উল্লঙ্ঘন করেছো, তক্ষশিলার অবমাননা করেছো। চন্দ্রগুপ্ত যেমন বিনা অনুমতিতে প্রাঙ্গণে প্রবেশ করেছে, তেমনি তোমরাও সকলে মিলে যুদ্ধনীতির ভুল প্রদর্শন করে শিক্ষা প্রতিষ্ঠানকে অসম্মানিত করেছো। তাই প্রত্যেককেই দণ্ড পেতে হবে। চাণক্যের ক্রোধ দেখে চন্দ্রগুপ্ত আর অন্যান্য রাজকুমারেরা রীতিমতো শঙ্কিত। চাণক্য আরো কিছু বলতেন, কিন্তু তার আগেই আচার্য গজানন তার পাশে এসে দাঁড়িয়ে পড়লেন এবং তীর্যক সুরে বললেন, আচার্য, কিছু মনে করবেন না, কিন্তু আপনার সাথে আসা বালকটি যদি প্রাঙ্গণে না আসতো তাহলে আমার ছাত্রদের সঙ্গে তার লড়াইয়ের পরিস্থিতি উৎপন্ন হতো না। গজাননের কথা শুনে চন্দ্রগুপ্ত অত্যন্ত ভয় পেয়ে গেল। আচার্য কি তাকে এই ধৃষ্টতার জন্য ক্ষমা করবেন না? তক্ষশিলায় বিদ্যা অর্জনের যে স্বপ্ন চন্দ্রগুপ্ত সযত্নে লালন করছিল, সেই স্বপ্ন কি स्वप्नों থেকে যাবে। दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।